দর্শক আমন্ত্রণ জাগো তারকার আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস এবং আমার সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রজন্মের একজন অভিনেতা এবং কমেডিয়ান হৃদয় আলমিরু, যিনি হাসো সিজন 3 প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন। ভাই, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আমি খুব ভালো আছি ভাইয়া, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে আজকে। আমারও ভালো লাগতেছে। ভাইয়া, যতটুকু আমরা জানি যে আপনি নীলফামারীর ছেলে, সেখানেই বেড়ে ওঠা। শুরুতেই আপনার কাছ থেকে আপনার বেড়ে ওঠা জানতে চাইবো, কিভাবে এখানে আসা এবং স্ট্যান্ড আপ কমেডির মঞ্চে অংশ নেয়া, এই পুরো ব্যাপারটা একটু জানতে চাইবো। আমার বেড়ে ওঠা তো গ্রামেই, গ্রামের সন্তান। এখন ঢাকায় এসে আমার অনেক স্মার্ট বন্ধু বলে তুই একটা খ্যাত। কারণ আমার জন্ম। আপনি কি খ্যাত পছন্দ করেন? কি খ্যাত? আলু খ্যাত আছে, ভুট্টা খ্যাত আছে, সরিষা ক্ষেত পছন্দ করি। আচ্ছা, আমি আবার পাট ক্ষেত্রে বেশি পছন্দ করি। এনিওয়ে, এখানে গ্রামে বেড়ে ওঠা, তারপর স্কুল লাইফ শেষ করে, কলেজ লাইফ শেষ করে, তারপর শহরমুখী হওয়া। রাজশাহী ইউনিভার্সিটি শেষ করলাম, তারপর ঢাকায়। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে পড়াশোনা করেছেন? আমি নাট্যকলায়। তো সাহায্য করেছে কিছুটা? 100%। যেমনটা বলছিলাম যে আপনি এনটিভি রিয়েলিটি শো হাসোতে অংশগ্রহণ করে আলোচনায় আসেন, এটাই কি আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট? ডেফিনেটলি টার্নিং পয়েন্ট, কারণ এইটা না হলে হয়তো আমি আজকে এখানে বসে এই শোটা করতে পারতাম না। সো এই শোটা আমার জীবনটা একটু পরিবর্তন করে দিয়েছে। এরপরে কি চিন্তা ভাবনা? এরপরে চিন্তা ভাবনা তো আছেই, নিজের মতো করে পারফরমেন্স করে যাচ্ছি। অভিনয় এবং স্ট্যান্ড আপ কমেডিটাকে নিয়ে কাজ করা, সেটাই করে যাচ্ছে। লোকজনকে আপনাকে দেখে হাসে নাকি আপনি হাসান তারপরে হাসে? যারা আমাকে দেখে চিনতে পারে, হ্যাঁ, যে এটাই ওই বান্দরটা না, তারা আমাকে দেখে হাসে। ঠিক আছে। আর তারপর তো পারফরমেন্সের সুযোগ হলে হয়তো আমার কথা শুনে অনেকেই। আমরা যেমনটা জানি আপনি কিন্তু আপনার বিভিন্ন হাস্যরসাত্মক অঙ্গভঙ্গির জন্য বেশ জনপ্রিয়। আপনি কিন্তু রীতিমতো ওই যে ফেসবুকে আমরা আপনাকে সবসময় অ্যাক্টিভ দেখতে পাই। হ্যাঁ, ফেসবুকে এখন সবাই অ্যাক্টিভ থাকে, এখন সবাই আলোচনায় ফেসবুকেই আসে। একদমই তাই। ঠিক আছে, এই যে এটা সবাই দেখবে আমি এখানে কি বললাম। একদমই তাই। যদি কখনো হাসাতে না পারেন মঞ্চে উঠে ভাইয়া, তখন অনুভূতিটা কি হয়? ও মাই গড, এটা কি বলবো আর, মানে আমাদের চেষ্টায় থাকে যে যেন আমার কথা শুনে হাসে। এখন যদি কেউ ইচ্ছে করে না হাসে, সেখানে কিছু করার থাকে না। এরকম অনেক সিচুয়েশনে গেছে। আমি এমন প্রোগ্রামে গেছি, দেখা গেছে যে ওই প্রোগ্রামের অডিয়েন্স গুলো আসলে আমার কথা নিতে পারতেছে না। দেখা গেছে যে আমি এমন প্রোগ্রামে গেছি, গায়ে হলুদের প্রোগ্রামে আমি পারফর্ম করতেছি, হ্যাঁ, সেখানে সবাই সবার মতো করে ব্যস্ত, হয়তো কেউ খাচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। এবার স্টেজে আসবে মিরু, তো আমি স্টেজে গিয়ে যতই কথা বলে কেউ শুনে না, তো তখন খারাপ লাগে। তবে চেষ্টা থাকে যতক্ষণ না আমি না হাসাবো ততক্ষণ স্টেজ থেকে আমি নামবো না। এটা আমাদের করতে হয়। হাসানোটা কিন্তু আসলে খুব বড় একটা চ্যালেঞ্জের কাজ। অনেক চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ। একটা মানুষকে হাসানো, প্রাণ খুলে হাসানো, হাসানো, এবং আসলেও হাসবে কিনা সে মানুষটা আমরা জানি না, বা আমার কথা তাকে কতটুকু আনন্দ দিচ্ছে। আসলে হাসানোর আগে কি টেনশন হয়? ধরেন মঞ্চে ওঠার আগে এটা কিন্তু আসলে অনেকের থাকে, প্যানিক অ্যাটাক যে ইস্যুটা আমরা বলি, এরকম কোনো সিচুয়েশন? অবশ্যই থাকে। প্রত্যেকটা স্টেজে ওঠার আগে যখন নামটা ডাকে, তার আগে অনেক চাপ থাকে, অনেক প্রেসার ক্রিয়েট হয়। আর আমার সবচেয়ে ওই মুহূর্তে আমার মানে মনে হয় যে আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি, এরকম মনে হয়। ঠিক আছে, তো কি যেন ঘটে আর কি। তারপর যখন স্টেজে উঠে যাই তখন আর এটা মনে হয় না, তখন হয়তো পারফরমেন্স করে যাচ্ছি নিজের মতো করে। এরকম কি কোনো সিচুয়েশন আছে অকওয়ার্ড, যে টেনশনে আপনার অবস্থা নাজেহাল, যেমনটা আপনি বলছিলেন? না, আমার একটা অভ্যাস কি, যে আমি যখন স্টেজে উঠে যাই তখন আমার আর মানে পেছনে কিছু মনে থাকে না। আমার টার্গেটই থাকে যে দর্শককে আমাকে যে করে হোক মাতাতে হবে। এই ধরনের কোনো সিচুয়েশনের মধ্যে আমি পড়ি নাই। স্টেজে উঠে আমি নাজেহাল হয়ে গেলাম বা পারতেছি না, এরকম আমি ফেসটা কখনো আমার করতে হয় নাই। হ্যাঁ, আমার এমন গেছে যে ওকে আমি চেষ্টা করলাম, কেউ হাসতেছে না, বা এই জোকে বা এই কথায় কেউ হাসতে পারলো না। আমি রিড করি যে অডিয়েন্স গুলো আসলে কি চাচ্ছে, কোন টাইপের। এই যে মনে করেন আপনি অডিয়েন্স, আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি সকালে ঘুম থেকে উঠে কি করেন। হ্যাঁ, এরকম একটা প্রোগ্রামে গেছি, সামনে যে ভদ্রলোক বসে আছেন উনি এত কথা বলছেন, হাসতেছেন, একদম চুপচাপ বসে আছে। ওনাকে দেখি আমার পারফরমেন্স একদম ডাউন হয়ে যাচ্ছে। আমি এবার বললাম যে স্যার আপনি সকালে ঘুম থেকে উঠে কি করেন? তখন সব অডিয়েন্স কিন্তু নিচ্ছে ব্যাপারটা, যে স্যার দেখি কি উত্তর দেয়, যেহেতু সবার স্যার। তো বলছে আমি সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করি, যেটাই বলে আর কি, অনেক অনেক কিছু বলে। তাই আমি বললাম স্যার আপনি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেন, আর আমি সকালে ঘুম থেকে উঠে লুঙ্গি খুঁজি। হ্যাঁ, অনেকে আছে আবার সকালে ঘুম থেকে উঠে দু চোখে কিচ্ছু দেখতে পায় না, কারণ তার লুঙ্গি থাকে কপালে। তো এইভাবে কিন্তু অনেক সময় অডিয়েন্সকে নিয়ে কথা বলে আবার ওই জায়গায় কাম ব্যাক করতে হয়।
তা সেটা করতে হয়েছে। কখনো কি কাউকে হাসাতে গিয়ে রাগিয়ে ফেলেছেন? অনেকে অনেক কথা নিতে পারে না, যেমনটা আমরা জানি আর কি। এটা আমি কখনোই করবো না। আমি রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে মাস্টার্সে পড়ে একটা মেয়ে, ইংলিশ ডিপার্টমেন্টের, তাও আবার হ্যাঁ আপনার মতো সুন্দর। তো ওকে আমি হাসাতে গিয়ে রাগিয়ে ফেলছি। স্টেজে ওয়েলকাম করছি যে তুমি হলে থাকো? জি আমি হলে থাকি। আচ্ছা তুমি যে হলে থাকো ওই রুমে তুমি একা থাকো? সিঙ্গেল রুম? কয় হ্যাঁ আমার রুমে আমি সিঙ্গেল থাকি, আমার একটা আছে কিন্তু জানেন আমি সিঙ্গেল থাকি। তার মানে কি আপনি কি সিঙ্গেল? কয় হ্যাঁ। আচ্ছা আপনি রুমে যখন রাতে থাকেন আপনি কি পড়েন? এবার ও রেগে গেছে। হোয়াট? মানে এত রাখার কিছু নাই। বলছে আপনি রুমে কি পড়েন? চুপচাপ বলেন আপনি রুমে কিছু পড়েন না? অবশ্যই পড়ি। মানে আপনি কি পড়েন? কয় আমি আমার রুমে থাকার যেসব জামা আমি এসব পড়ি, মানে আমি রুমে একা থাকলে বই পড়ি। মানে এভাবে রাগিয়ে আবার হাসাইছি আর কি, এটা আমার খুব মনে পড়ে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কিন্তু 3টা পরিচয়, একজন অভিনেতা, একজন কমেডিয়ান এবং একজন উপস্থাপকও। কোন পরিচয়টাতে নিজেকে খুঁজে পান? স্ট্যান্ড আপ কমেডিয়ান। আমি এখানেই স্বাচ্ছন্দ্য বোধ, এখানেই কথা বলতে বেশি ভালোবাসি। এইটাই আমি মানে এখানেই আমি আমাকে খুঁজে পাই। হয়তো উপস্থাপনা করা হয় স্টেজ শোগুলোতে, এইভাবে ইনডোর প্রোগ্রাম না, আউটডোর সব প্রোগ্রাম হয়, সেখানে হয়তো কালচারাল ইভেন্টটাকে আমাকে হোস্ট করতে হয়। তো সেটা একটা আলাদা মজা আছে। কার পর কে আসবে, কার পর কে গান গাবে, কে ডান্স করবে, এটা নিয়ে লিঙ্ক পার্ট করে করে মজা করে ডাকা, এটা অন্যরকম একটা বিষয়। সেটা আমাদের মতো করে, সেটা আপনার মতো করে না হয়তো। আচ্ছা, আপনার সাথে যারা স্ট্যান্ড আপ কমেডিতে ছিলেন, আমরা জানি যে তারা ইন্ডিয়ান একটা এরকম কমেডি শো আছে মিরাক্কেল, তো সেখানে কিন্তু অনেকেই গিয়েছে, অংশগ্রহণ করেছে। আপনি কেন অংশগ্রহণ করেননি? আপনার কি ইন্টারেস্ট ছিল না বা অন্য কোনো কারণ? না না, আমার অবশ্যই ইন্টারেস্ট ছিল এবং এখানে হয়তো অনেকে জানে না, কারণ যেহেতু আমি ওই স্ক্রিনে আসি নাই। আচ্ছা, আমি মিরাক্কেল স্টেজে 2বার গিয়েছি। সিজন 7-এ ছিলাম। আচ্ছা আচ্ছা, টানা 15 দিন গ্রুমিং করছি। আচ্ছা, সেখানে আমার মানে মূল শুটিং পর্বে যাওয়া হয়নি। এটা হচ্ছে যে আমাকে চলে আসতে হয়েছে। আমার তখন রাজশাহী ইউনিভার্সিটিতে আমার একাডেমিক পরীক্ষা চলছিল, তো একটা গ্যাপে উইন্টার ভ্যাকেশন ছিল, আমি সেই সময়ে জয়েন করতেছিলাম। তারপর মনে হয়েছে যে আমি যদি পরীক্ষা অ্যাটেন্ড না করি তাহলে আমার হয়তো একটা ইয়ার লস যাবে। তো সেই জায়গা থেকে আমি অনেক ভেবে চিন্তে মিরাক্কেলটাকে ছেড়ে দিয়ে আমি আবার পরীক্ষা অ্যাটেন্ড করেছি, কারণ আমার মনে হয়েছে যে আমি যদি পাশ করি তাহলে আমি পরে আবার করতে পারবো। তো সত্যি কথা বলতে তারপর আমি সিজন 8 গেল, আমি যাই নাই। সিজন 9-এ গিয়ে আমি আবার অডিশন দিলাম, আবারও চান্স পাইলাম, আমি আবারও ইন্ডিয়া গেলাম। মিরাক্কেল 7-এ একবার গ্রুমিং করলাম, আবার মিরাক্কেল 9-এ গিয়েও গ্রুমিং করলাম, বাট আমার মূল স্টেজে আসা হয়ে ওঠে নাই সিজন 9-এও, কারণ তখনও আমার একটা পার্টনার ছিল ডুয়েট, ওর ভিসাটা হয় নাই, যার কারণে ও আবার ইন্ডিয়া যেতে পারে নাই। যার কারণে ওই স্টেজ থেকে আমাকে আবার চলে আসতে হয়েছে যে আমরা তো তোমাকে ডুয়েট নিয়েছি, সো তুমি সলো করতে পারবা না, আচ্ছা আচ্ছা, ইউ ক্যান ব্যাক। আমি আবার চলে আসতে হয়েছে। সো অবশ্যই একটা ইন্টারেস্ট ছিল, যাওয়া হয়েছে, বাট আমার খেলাটা হয়নি। আশা করি ভবিষ্যতে হবে, সেই প্রত্যাশায় থাকবো। ইন্ডিয়ান মিরাক্কেলে অংশগ্রহণ করা আমাদের বাংলাদেশেরই একজন আবু হেনা রনি, সবাই চেনে তাকে এক নামে। উনি ইন্ডিয়া থেকে ফিরে আসার পরে আমরা কি আসলে তাকে ব্যবহার করতে পেরেছি? আমার কাছে মনে হয় না ওই মানুষটাকে আমাদের এই বাংলাদেশে প্রপার ইউজ করা হয়েছে, কারণ উনি ওনার মতো করে ওনার যে ট্যালেন্ট, ওনার যে পারফরমেন্সের যে মানে দম, এনার্জি, এটা হয়তো আপনি হয়তো বা স্ক্রিনে দেখেছেন, বাট আমরা তো একসাথে মিশি, একসাথে থাকি, খাই, অন্য লেভেলের। তা এই মানুষটাকে প্রপার ইউজ করতে পারলে আমার বিশ্বাস বাংলাদেশে ভালো একটা সম্পদ মানুষ ভালো করে দেখতে পাইতো যে এই মানুষটা এত কিছু পারে, কারণ একজন ইন্টারন্যাশনাল স্টেজে পারফর্ম করা মানুষ। হ্যাঁ, আসলে আমরা ব্যবহার করতে পারি নাই। হয়তো অনেক কর্পোরেট শো করে, সেটা শো করতে হয়, এটা কালচারাল ইভেন্টে তাকে লাগবে, নিয়ে আসে, কিন্তু এজ এ উপযুক্তভাবে ব্যবহার করা যেটাকে বলে সেটা স্ক্রিনে তাকে ব্যবহার করা হয় নাই। আপনার পারফরম্যান্সের প্রথম উপার্জন কবে? প্রথম উপার্জন রাজশাহী ইউনিভার্সিটিতে যখন পড়তাম, একটা ইভেন্টে গিয়েছিলাম, এটা বড় ভাইয়ের, তো এটা ফ্রেন্ডলি একটা ইভেন্ট ছিল। তো সেখানে আমরা সবাই সার্কেলে গিয়ে পারফর্ম করে আসছি, কেউ গান গাইছে, কেউ নাচ করছে, কেউ কমেডি করছে। তো যেহেতু আমি ক্যাম্পাসে একটু টুকটাক, তখন আমি হাসা করি নাই, আচ্ছা, তখন আমি এমনি ক্যাম্পাসে মজা করি, তো ওই প্রোগ্রামে মজা করার জন্য গিয়েছিলাম। তো পরে ফেরার সময় ওই বড় ভাই বলছে যে এটা দেখ কোনো প্রোগ্রাম না, এটা আমরা এমনি ফ্রেন্ডলি আসছি, তবুও এখানকার যে দায়িত্বে ছিল অর্গানাইজার আমাদেরকে একটা বাজেট দিছে, বেশি দূরে না, রাজশাহীর পাশাপাশি, তো এই টাকাটা তোর জন্যে, হ্যাঁ 158 টাকা।
আমি 158 টাকা, কয় হ্যাঁ 158 টাকা সবার ভাগে ছিল, এটা তোর ভাগে। আমি খুব মজা পেয়েছি যে আর 2 টাকা দিলে 60 টাকা হতো, সমান হয়ে যেত। সমান হয়ে যেত। তো বলছি দেখ আমি কত সৎ, 2 টাকা কম মানে 2 টাকা কমই তোকে দিছি, এই আর কি। মজা পাইছি 158 টাকা পেয়ে। আপনি টাকা উপার্জনের কথা বলছিলেন, বাংলাদেশে কি আসলে স্ট্যান্ড আপ কমেডি করে অর্থ উপার্জন সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। এখন আগে তো স্ট্যান্ড আপ কমেডি কি এটা আমিও জানতাম না। এটা হয়তো আমি আমাদের রনি ভাই যখন মিরাক্কেল করে আসলো, আমার ডিপার্টমেন্টেরই বড় ভাই উনি, তো তখন জানলাম যে স্ট্যান্ড আপ কমেডি কি জিনিস, উনি ওনার মুখ থেকেই জানা। তখন থেকে এটার প্রতি আরো বেশি আগ্রহ মানে আমার বেড়ে যাওয়া। তো অবশ্যই এখন বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডি সব মানে প্রত্যেকটা কালচারাল ইভেন্টে আমাদের সার্কেলের কেউ না কেউ পারফর্ম করে। আগে হয়তো একটা প্রোগ্রামে ডান্স হতো, গান হতো, কিন্তু কোনো কমেডি হতো না। হ্যাঁ এখন কিন্তু হয়, এখন একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান থাকে। সো সেটা আমরা করতেছি এবং সেই সাহসে তো এখনো আছি। এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার যুগ, মানুষ কিন্তু যা তা করে ভাইরাল হয়ে যাচ্ছে। এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? ব্যাপারটাকে আমি দুইভাবে দেখি। ভাইরাল ব্যাপারটা এখন যেহেতু এই সময়ে চলে এসছে, ভাইরাল আসলে যখন একটা কন্টেন্ট ফেসবুকে আসে সে কিন্তু একা একা ভাইরাল হয় না। আমরা অডিয়েন্সরা যারা প্রোফাইল আমরা ফেসবুক ইউজ করি, আমরা কিন্তু ভাইরালটা করে ফেলি। তো আমাকে বুঝতে হবে যে আমি কোন কন্টেন্টটা লাইক কমেন্ট শেয়ার করব। এখন দেখা গেছে যে একটা ভালো কন্টেন্টও আমরা লাইক কমেন্ট শেয়ার করে এটা উড়াই দিচ্ছি, ওকে ফাইন। এটা বাজে কন্টেন্ট যেটা আমি দেখতে চাই না, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল সেটা শেয়ার দিয়ে বসে আছে, কারণ সে আমার ফ্রেন্ড লিস্টে আছে, তাই না, আমার সামনে অটোমেটিক চলে আসছে। সো এই ভাইরাল ব্যাপারটা আসলে আমাদেরকে বিষয়বস্তুটা বুঝতে হবে যে আমি আসলে কোনটাকে শেয়ার করছি। যেটা পজিটিভ সেটাকে আমি আনন্দ হিসেবে দেখি, ভালো লাগে, আমি ভাইরালের পক্ষে আছি। কিন্তু এইসব বাজে কন্টেন্ট, বাজে নেগেটিভের পক্ষে আমি নাই। যেটা আমি দেখতে চাই না সেটা কেন ভাইরাল হবে? একজন দুধ দিয়ে গোসল করছে, এটা তো আমার দেখার দরকার নাই। একদমই তাই। সে দুধ দিয়ে গোসলটা করলো কে? শাহরুখ খান করছে? সালমান খান করছে? তা তো না, তাই না? তো সালমান খান করলে সেটা একটা রুচিতে থাকতো না, আমি শেয়ার দিলাম, সালমান খান ফ্যাক্ট, শাহরুখ খান ফ্যাক্ট, এই আর কি। সো আমাদেরই প্রবলেমটা এখানে যে আমরাই আসলে অনেক সময় না বুঝে শেয়ার করি, যার কারণে ভাইরাল হয়ে যায়। তো ভাইরালের পক্ষে আমি আছি, তবে পজিটিভলি পক্ষে আছি, নেগেটিভলি না। যেমনটি আপনি বলছিলেন যে সালমান খান একটা ফ্যাক্ট, শাহরুখ খান একটা ফ্যাক্ট, সেভাবে যদি বলি যে ইউটিউবে কিন্তু এখন আমরা যেমন দেখি বিভিন্ন নাটকে বা যে কোনো ধরনের কাজে যারা ভাইরাল হয়, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, তাদেরকে নিয়ে কাজ করা হয়। মূল অভিনেতা যারা আসলেই ট্যালেন্টেড অভিনেতা, তারা কিন্তু এই নাটক বা অভিনয় থেকে কিছুটা ছিটকে পড়ে যাচ্ছে, অথবা নিজের ইচ্ছা থেকেই আর সেই অঙ্গনে আসছে না। এই ব্যাপারটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন, কিভাবে দেখবেন যে এই যে নেগেটিভ ভাবে ভাইরাল হওয়ার পরেও তাকে নাটকে কাজ করানো হচ্ছে? ব্যাপারটা এখানে ফ্যাক্ট, কিন্তু ভাইরাল, সে ভাইরাল, কিভাবে ভাইরাল হলো সেটা না, নেগেটিভ না পজিটিভ। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে যে আমি তাকে নিয়ে কত টাকা আমি ইনকাম করতে পারতেছি। আমি আজকে ভাইরাল মানে হচ্ছে যে মিরুকে সবাই দেখবে সোশ্যাল মিডিয়ায়, মিরুর একটা ভিডিও গেলে সবাই দেখতে চাইবে যে মিরু কি করলো। তো কেউ এখানে ইনভেস্ট করলো, করার পর সেখান থেকে তার টাকাটা উঠে আসলো, এটা একটা ফ্যাক্ট থাকে। আর যারা মানে মূলধারার অভিনেতা অভিনেত্রী, এই জন্যই কাস্টিং থেকে মানে বাদ পড়ে যাচ্ছে এমনটা না। আমার কাছে যারা ভালো কাজ করে গেছে তাদের কাজ থাকবেই, এবং সেই ধরনের অডিয়েন্সগুলোও কিন্তু আছে। আমার বাবা মা, আমার বড় ভাই তো হচ্ছে যে হয়তো আমাকে দিয়ে বলে আমার কাজগুলো লাইক করবে না লাইক। আমার কাজগুলো লাইক করতেছে কারা? আমার যারা ইউনিভার্সিটি লেভেলের, যারা হচ্ছে যে স্টুডেন্ট লেভেলের, যারা এখন জেনজি টাইপের পোলাপান, তো এই টাইপের পোলাপান আমারগুলো দেখে। তো আসলে ডিফেন্ড করতেছি যে আমি আসলে কোন কাজে কাকে ভাইরাল করে কাকে আমি নিয়ে কাজ করতেছি। সে ওই ক্ষণিকের মুহূর্তে হয়তো সে টাকাটা ইনকাম করতে পারতেছে, কাজের মানটা আসলে হ্যাঁ থাকছে না, তাই না? ওটা দেখা গেছে যে 10 দিন 20 দিন একদম তুঙ্গে থাকলো, এরকম অনেক আসছে ভাইরাল, এখন তো আলোচনায় নাই। একদমই তাই। তাহলে তো এটা সাময়িক আসবে, সাময়িক যাবে। সো আস্তে আস্তে যারা বেড়ে ওঠে, কাজ করতে করতে বড় হয়, তারা থেকে যায়। আসলে তাহলে আমাদের বিনোদন অঙ্গনটা কোন দিকে যাচ্ছে আপনি কি মনে করেন? বিনোদন অঙ্গনটা যেহেতু যুগ চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমরা আধুনিকের একদম চরম পর্যায়ে চলে আসছি, এখন সবার হাতেই মুঠোই আমরা শর্টকাট সবকিছু দেখতে চাই। যেহেতু এইভাবে চলছে, যারা মূলধারা ডিরেক্টর, যারা মেকার, তাদেরকে বুঝতে হবে যে অডিয়েন্স এখন কোন টাইপের, সেই টাইপের কাজগুলো করলে আমার বিশ্বাস তারা ওই জায়গাটাতে সাকসেস হতে পারবে। এবং সেটা হচ্ছে, কিন্তু এমন তো না যে আমাদের ভালো ভালো ডিরেক্টররা ভালো কাজ করতেছে না,
ডেফিনেটলি ভালো কাজগুলো ভালো জায়গায় পৌঁছে গেছে অলরেডি। অনেক তো কথা বললাম কাজ নিয়ে, সিনেমা নিয়ে বা কমেডি নিয়ে, এবার একটু ব্যক্তি হৃদয় আলমিরু সম্পর্কে জানতে চাইবো। Sure. আপনার পরিবারে কয়জন আছেন, কে কে আছেন? সিঙ্গেল না মিঙ্গেল? গার্লফ্রেন্ড আছে কি নেই? অ্যান্ড অল। না, আমরা পরিবারে আমরা 6 ভাই বোন। আমার মা আছেন, ভাইয়া ভাবে ভাস্তারা আছে, আমার বাবা নেই। জি। এই তো, আর এইভাবে পরিবার বেড়ে ওঠা। আর আমার পরিবার নিয়ে কথা বললে আমার একটা কথা খুব মনে পড়ে, আমরা পরিবারে 6 ভাই বোন বলে আমাদের একটু প্রবলেম হতো। হ্যাঁ, অনেকেই শুনেই বলতো, অবাক হয়ে যায়, কি তোমরা 6 ভাই বোন? মানে আকাশ থেকে বললো। হ্যাঁ, তোমার বাবার কি কোনো আর কোনো কাম ছিল না? তা আমি বলছি যে আপনারা কয় ভাই বোন? কয় আমরা 2 ভাই বোন। তাহলে আপনার আব্বার কি আর দম ছিল না? মানে এগুলো আমার মাথায় মানে খেলে। আর এই পরিবারে হচ্ছে যে আমরা 6 ভাই বোন বলে আমাদের একটা প্রবলেম হতো বেশি, যে আমাদের একটু ঘুমাতে সমস্যা হতো। আমরা খাটের সংখ্যা কম ছিল আমাদের, আমরা ছোট 3 ভাই একটা খাটে ঘুমাতাম। আর আমি সবচেয়ে ছোট বলে আমাকে ওরা মাঝখানে রাখতো, মাঝখানে রেখে ইচ্ছে মতো কোলবালিশ বানাইতো। সহ্য করা যায়? একদমই না। আপনি হলে সহ্য করতেন? একদমই না। আমিও সহ্য করতে পারিনি। আমার মাকে গিয়ে বলছি, মা তুমি আজকের মধ্যে ওই 2টারে বাজার থেকে কোলবালিশ কিনে দিবা। আমার মা আমার কষ্ট বুঝতে পারছে, বাজার থেকে 2টা কোলবালিশ কিনেও দিছে। তারপর কোলবালিশ ফাটে আর তুলা বের হয়, সাদা সাদা তুলা। চিন্তা করা যায়? তো এরকম ফ্যামিলি নিয়ে কথা বললে আমার শেষ হবে না, অনেক ব্যাপারই আছে। আচ্ছা, সিঙ্গেল না মিঙ্গেল যেটা জিজ্ঞেস করছি? সিঙ্গেল, অল টাইম সিঙ্গেল। প্রেম করেছেন কখনো? প্রেম করেছি কখনো বা করি নাই, এটা প্রেম তো অনেক সময় অনেকভাবে আসে জীবনে। হ্যাঁ, সবগুলো প্রেমে করা হয়েছে। যখন যে প্রেমে মুগ্ধ হয়েছে, হয়তো এখন পারফরমেন্সের প্রেমে পড়ে গেছি, হয়তো গানের প্রেমে পড়ে গেছি, হয়তো একটা প্রকৃতির প্রেমে পড়ে গেছি। অনেক প্রেমই অনেকভাবে আসছে। আমরা কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার চাচ্ছি না। না না না, আচ্ছা আমি বলি, আমি যার কথা বলবো যে আমি প্রথম কার প্রেমে পড়েছিলাম? রুনা, আমার বান্ধবী রুনার প্রেমে পড়েছিলাম, তাও আবার ক্লাস 6-এ। তো স্কুল লাইফ, ওই লাইফটা অন্যরকম। তো ওর সাথে আমার একটা এক্সপিরিয়েন্স। তো ওই সময় প্রেমে পড়া মানে বলতেও লজ্জা লাগতো। আমি একদিন সাহস করে ওরে বলে ফেলছি, রুনা আই লাভ ইউ। তা ছোট তো, ও মুখে ভেঙসি করে চলে গেছে, ও বোঝেনি, ও লজ্জা তো। আমি কি রে, ও আমার মুখে ভেঙসি করে চলে গেল। পরের দিন আমি আবার বলছি, রুনা আই লাভ ইউ। ও আবার এবার এই পাশে গেছে। আমি কই কি রে ভাই, আমি তো নাসরবান্ধা, আমি ছাড়বো না। আমি এবার করছে কি, 3rd ডে তো ওর সামনে গিয়ে বলছি, রুনা আই হেট ইউ। তো এবার বলছি, মিরু আমি তো আজকে মুখে ভেঙসি কাটতাম না। ওকে ফাইন, চলে গেছে। এবার কোনো একদিন সেই রুনায় আমার সামনে আসছে, এসে আমার বলতেছে, মিরু আই লাভ ইউ। এবার আমিও করে চলে গেছি। তো এই সিনটা আমার মনে পড়ে, এটা আমি অনেক সময় সব জায়গায় শেয়ার করি, আজকে মনে পড়লো তাই বললাম। তা হ্যাঁ, প্রথম প্রেম রুনার প্রেমে পড়েছিলাম, বাট রুনা এখন নাই। রুনার বিয়ে হয়ে গেছে, তার একটা 1 বছরের বাচ্চা আছে। এখনও ঈদে মাঝে মধ্যে বাসা গেলে তার সাথে দেখা হয়। রিসেন্টলি ওর মেয়ের সাথে দেখা হয়েছে। ওর মেয়ে এখন আমাকে দেখে বলে, মামা আই লাভ ইউ। ভালো লাগে। দুঃসম্পর্কের বাবা। মিরু কেমন মেয়ে পছন্দ বিয়ের জন্য? তোমরা যারা শুনছো, আমার কেমন মেয়ে পছন্দ, যে মেয়েটা আমাকে বুঝতে পারবে, আমাকে সাপোর্ট করবে, আমার অ্যাক্টিভিটি, আমি প্রচুর ঘুরে বেড়াই গ্রামে গঞ্জে, সুযোগ পেলে আমি বেরিয়ে যাই, সেটা প্রোগ্রাম পারপাসে হোক বা আমার এমনি ঘুরতে মন চায়। তো যারা আমাকে এইসব কিছুতে সাপোর্ট দিতে পারবা, আমাকে রিসিভ করতে পারবা, আমার এই সমস্ত মেয়ে পছন্দ। একদম সবসময় প্যারা নাই, চিল। ধরেন বিপরীত কিছু হলো, যে এমন একজনকে বিয়ে করলেন যে সারাক্ষণ গম্ভীর থাকবে, আপনি যতই তাকে হাসানোর চেষ্টা করেন সে হাসবে না, আমি তো ওরে বিয়ে করবো না। তো বিয়ে করার পরে আপনি দেখলেন যে এমন, এখন আমি ওরে এইভাবেই দেখে বিয়ে করলাম। ও আমার মতো খুব উৎফুল্ল, ঘুরে বেড়াবে, মজা করবে, সাপোর্ট পাবে, সাপোর্ট নেবে। এখন যদি বিয়ের পর যদি সে উল্টো হয়ে যায়, তখন তো আমার বিপদ, আমি জানি না তখন কি হবে। তাহলে কি মানে পাত্রী দেখতে গিয়ে জোকস বলবেন? না, পাত্রী দেখতে গিয়ে জোক বলতে হবে না, আমার সাথে কথা বললে এমনি হাসবে। জোক বলতে হবে এমনটা না, হয়তো কোনো একটা ব্যাপারে কথা বললাম, সে মজা পাবে। আমরা এখন র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাচ্ছি, আপনি কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। কিন্তু আমি প্রস্তুত না, আমি ভয় পাচ্ছি। পারফরমেন্স নাকি টাকা? অবশ্যই পারফরমেন্স করলে টাকা এমনি আসবে। অশ্লীল জোকস বলতে কেমন লাগে? বন্ধুদের সামনে বলতে আনন্দ পাই, আর ভদ্র সমাজে বলতে লজ্জা পাই। ওকে। প্রিয় অভিনেতাকে?
প্রিয় অভিনেতা মোশাররফ করিম। আমরা যদি জানতে চাই যে মোশাররফ করিম ভাইয়াকেই কেন পছন্দ? কারণ এই মানুষটার অ্যাক্টিং সেন্স মানে উনি সব সেক্টরে মিশে যায়, যখন যে ক্যারেক্টার তখন সেই ক্যারেক্টারটা করে, এটা আমি খুব এনজয় করি। আর হচ্ছে ওনার কথাবার্তা, ওনার অ্যাক্টিভিটি মানে আমার ভালো লাগে, আমি ওনাকে দেখি, ভালো লাগে। একদমই তাই, আসলে মোশাররফ করিম ভাইয়াকে আমারও ভীষণ পছন্দ। কারণ আমাদের জেনারেশন তো এখন, আমি তো অনেকের নামই বলতে পারতাম, বাট আমি সত্যি সত্যি টিভি স্ক্রিনে যাকে দেখে আমার ভালো লাগতো আমি তার নামই তো বলবো। এর পাশাপাশি অনেকগুলো মানে হিরো আছে, অভিনয় শিল্পী আছে, তো সবার নাম বললে তো শেষ হবে না, কিন্তু স্পেসিফিকভাবে আমি যাকে দেখে আমার ভালো লাগে সেটা তো আমি বলবোই, সারা জীবন বলবো। মোশাররফ করিম ভাইকে নিয়ে কিন্তু এখন একটা অভিযোগ আছেন যে উনি একটা সময় খুব ভালো মানের কাজ করতেন, কিন্তু ইদানিং উনি খুব সস্তা কিছু কাজ করছেন। এটা অবশ্যই আমার কথা না, আমি বারবারই বলছি, এটা মানুষের অভিযোগ রয়েছে যে উনি কিছু মানহীন কাজেও তাকে দেখা যাচ্ছে। এই ব্যাপারটাকে আপনি আসলে কি বলবেন? যারা বলে যে মানহীন কাজে দেখা যাচ্ছে, আমি বলি একজন অ্যাক্টরের কাজই হচ্ছে তার অভিনয় করা। এখন হয়তো কোনো একটা কন্টেন্টে, কোনো একটা নাটকে তার ওই জায়গাটা ভালো লাগছে, সে এটা করেছে। এখন একটা মানুষকে তো আপনি 100% দিয়ে বিচার করতে পারবেন না, সব কাজে তার ভালো হবে এমনটাও না। এখন আমি যাকে বললাম যে না আমার ভালো লাগে নাই, হয়তো আদার্স অডিয়েন্সের ভালো লাগতেছে, তাহলে আমি কোনটা রিসিভ করব? আপনি বললেন যে আমার ওনার কাজটা ভালো লাগে না, আমার ভালো লাগছে, তাহলে আমি অ্যাজ এ অডিয়েন্স অ্যাজ এ কি বলে অ্যাক্টর হিসেবে আমি তাহলে কি ডিসিশন নেব? একদমই তাই। আচ্ছা, প্রিয় অভিনেত্রী? শাবনূর। এবং কেন? কারণ শাবনূরের অভিনয় সেন্স, আর আমি প্রচুর বাংলা সিনেমা দেখতাম, নাটকের চেয়ে বাংলা সিনেমাটা আমি বেশি এনজয় করতাম। অনেক স্কুল ফাঁকে দিয়ে আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছি, তাও আবার শাবনূরের সব ক্ষেত্রে পাগলি ক্যারেক্টার হোক, ন্যাকামি হোক বা অ্যাকশন হোক, সব ক্ষেত্রে তার রোমান্টিকতা হোক, আমার ভালো লাগে। আমি সবচেয়ে বেশি পাগল ওনার ভোকাল, ওনার কণ্ঠে আমি পাগল হই। আমি এমনও গেছে যে আমি শাবনূরের কণ্ঠ শুনতে শুনতে আমি শাবনূরের কণ্ঠে কথাও বলতে পারি। একটু শুনতে চাই। ঠিক আছে, তো সেই জায়গা থেকে শাবনূরকে আমার ভালো লাগে। আমার যদি কখনো দেখা হয় শাবনূর আপুর সাথে, আমি ওনার সামনে বলবো কথা যে আমি আপনাকে কতটা ভালোবাসি। এই কথাটাই আমরা একটু শাবনূরের ভয়েসে শুনতে চাই। জনি, দেখো জয়ের কি অবস্থা হয়েছে, জয়ের কিছু হলে আমি কার বাঁচতাম, মরে যেতাম। জনি প্লিজ, তুমি শুধু একবার বলো আই লাভ ইউ, আই লাভ ইউ। বাহ, অসাধারণ অসাধারণ। তো অ্যাজ এ ছেলে হিসেবে তো একটা মেয়েকে এভাবে কপি করা সোটা, তবু যখন মন চায় করি আর কি। মিরু ভাই, আমরা জানি আপনি কিন্তু অনেকেরই মিমিক্রি করতে পারেন। এই তো করলাম একটা। হ্যাঁ, এই যে একটা করলেন, এবং আরো অনেকের মিমিক্রি করতে পারেন। আপনি কি আপনার পছন্দের কোনো অভিনেতা বা কোনো কমেডিয়ানের মিমিক্রি করে দেখাবেন? সবচেয়ে মান্না ভাই, তারপর হচ্ছে যে হিরো ওমর সানি ভাই, আর ভিলেন হচ্ছে যে এটিএম শামসুজ্জামান। এই মানুষগুলোকে আমি, শাকিব খানকেও পারি, মানে অতটা প্র্যাকটিসের মধ্যে আমি নাই, তবে মান্না এবং ওমর সানিকে আমি বেশি কপি করতাম আমার লাইফে। এবং বলতে গেলে আমি এইভাবেই কিন্তু স্ট্যান্ড আপ কমেডিতে আমি আসছি। আমি হাই স্কুল জীবনে বন্ধু মহলে আমি সিনেমা দেখে আসতাম এবং সিনেমা ব্রিফিং করতাম, দেখ আজকে মান্না কিন্তু এইভাবে কথা বলছে, হয় তুই জানো সে, তো ওরা বলতো কি তুই তো মান্না মতো করে কথা বলতেছিস। তো এটা করতে করতে স্টেজে গিয়ে করতাম, সবাই মজা পেত, তারপর থেকেই কমেডিতে ইনভলভ হওয়া। আচ্ছা, আমরা একটু মান্নার মিমিক্রি। মান্না জি, মান্না ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। তুই জানাস আমি তোমাকে কত ভালোবাসে, আমি তোমাকে ভালোবাসি। দেখো আমার আম্মাজান 22টা বছর হাসে না, ওই কেন হাসার তুই জানাস? আমি আম্মাজানের মুখে হাসি দেখার জন্য বান্ডিল টাকা রোজগার করেছে, তবু আমার আম্মাজার কথা কয় না, আমার আম্মাজার হাসে না। দেখ শুধু একবার আমার আম্মাজারের সামনে তুই বউ হয়ে যাবে, আমার আম্মাজার বউ দেখবো, আমার আম্মা কথা কইব, চল তুই আমার সাথে। অসাধারণ অসাধারণ মিরু ভাই, অসাধারণ। ওমর সানি ভাই যেটা করতাম খুব ভালো লাগতো, উনি সবসময় ওনার বাম হাতটা ইউজ করতো, হ্যাঁ, বলতো যে না বাবা না, আমি সুমিকে ভালোবাসি বাবা, আমি সুমিকে সারা বাঁচবো না পাপ্পা। এই পাপ্পা, সুমিকে যদি আমার বুকে ফিরে না দাও, আমি বাড়ি থেকে চলে যাও পাপ্পা। সুমি, উপর থেকে নেমে এসে সুমি।
আরে জোস, অসাধারণ মিরু ভাই। এইখানে আবার এটিএম শামসু যেমন আমাদের শুদ্ধ এটিএম ভাই যেটা বলতো, এই অ্যাকশনের মধ্যে সে আবার বের হয়ে আসছে, আগুন বেশি লাফালাফি করিস না, পেছনে তাকাইয়া দেখ, তোর বন্ধুর বাগানে বন্দুকের নল ঠেকানো আছে, আমার লইকা মস্করা করস, গায়ে তেল হইছে, চাবুকের মার খাইলে তেল সুয়াই সুয়াই উঠবো কখনো। আচ্ছা, তাহলে কি আমরা কিং খান শাকিব খানের কোনো মিমিক্রি দেখতে পারি? না, শাকিব ভাইকে আমি একবার মিমিক্রি করছিলাম, যখন উনি এই ওনার অপবিশ্বাস আর বুবলিকে নিয়ে একটু ইয়া হলো, দুজনে দাবি করতেছে, তো উনি বলছে যে দেখুন আমি যাকে ভালোবাসি মন দিয়ে ভালোবাসি, এমন তো নয় ভালোবাসা বাপ, আমি বুবলিকে ভালোবাসি, আমি অপুকে ভালোবাসি। একদমই মনে হচ্ছিল আসলে শাকিব খানের মুখ থেকে শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রিয় কমেডিয়ান? প্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান আমি বলবো আমার আভয়না রনি ভাই, যে মানুষটাকে আমি যেহেতু স্ট্যান্ড আপ কমেডি করি, এই মানুষটাকে দেখে আমার শেখা, এই মানুষটা আমাদের চোখের সামনে স্টার হয়ে ফিরে এলো এবং দেশে এখনো অনেকভাবেই কাজ করে যাচ্ছেন স্ট্যান্ড আপ কমেডিতে। তো এই মানুষটাকে দেখে শেখা এবং এই মানুষটা আমার আইডল যাকে পেয়েছি। তবে উনি স্টার হওয়ার আগেই আমরা ডিপার্টমেন্টে ওনাকে পেয়েছি রাজশাহী ইউনিভার্সিটিতে। তো সেই জায়গা থেকে ওনাকে যে দেখে শেখা বা ওনার যে ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে আমার ভালো লাগে এবং আমি এক কথাই বলবো যে আমার প্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান আভয়না রনি। আপনি কার মতন হতে চান? আমি কারো মতো হতে চাই না, আমি আমার মতো থাকতে চাই, আমি আমার মতো হয়ে উঠতে চাই। কমেডিয়ান হিসেবে মিরু 10-এ কত দিবে নিজেকে? নিজেকে আমি 1 মার্কসও দেবো না, কারণ এটা পারফরমেন্সের অংশ বিশেষ, এখানে মার্কসটা অডিয়েন্সেই দিবে আমাকে, আমি না। কমেডিয়ান পারফর্মার না হলে মিরু জীবনে কি হতেন? আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান না হলে, হয়তো অভিনেতা না হলে আমি হয়তো জব করতাম। স্ট্যান্ড আপ কমেডি করতে গিয়ে কখনো মনে হয়েছে যে এই কথাটা বললে আমার ক্যারিয়ার শেষ, এই কথাটা বলা যাবে না? না, এই ধরনের আমার কখনো মনে হয় না, কারণ আমার এই ধরনের সেন্স কখনো আসেও নাই। আমি যখন পারফর্ম করি তখন আমি আগে থেকেই ঠিক করি যে কোনগুলো বলা যাবে কোনগুলো বলা যাবে না। আচ্ছা, এই ধরনের আমার কখনো মাথায় আসে নাই। মিরুর কাছে জীবন মানে কি এক শব্দে? আনন্দ। যারা হতাশ, যাদের মন খারাপ, যারা বিষণ্ণ থাকে, তাদের উদ্দেশ্যে মিরু এক লাইনে কি বলতে চান? হতাশ হওয়ার কোনো কারণ নাই, জীবন তো এটা, ঘুমায় গেলে আবার না উঠতে পারে আমি, সো এইটা ভেবেই মানে একদম চিল থাকা উচিত। ভবিষ্যতে আসলে আপনার কি ইচ্ছা, ক্যারিয়ার নিয়ে কিভাবে আগাতে চান? কমেডিয়ান হিসেবে নাকি অভিনেতা হিসেবে? কমেডিয়ান হিসেবে এটা এটা বলবো না, অ্যাজ এ পারফর্মার হিসেবে, সেটা অভিনেতা হোক আর স্ট্যান্ড আপ কমেডিয়ান হোক। সো আমি যদি আমার পারফরমেন্সটাও ভালো করতে পারি, সো আমার ক্যারিয়ার যে কোনো দিকেই টার্নিং মোড় নিতে পারে। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে শেষ করার আগে একটু জানতে চাইবো যে এই পারফরমেন্স জীবনে আপনার সব থেকে বড় পাওয়াটা কি? পারফরমেন্স জীবনে সবচেয়ে বড় পাওয়াটা হচ্ছে দর্শকের ভালোবাসা। এই ভালোবাসাটা কি বলবো, এটাতে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না। একদম, যত বেশি ভালো পারফরমেন্স করবো ভালোবাসা তত বেশি পাবো। সো এই লাইনে এসে সবচেয়ে বড় পাওয়া এটাই, ভালোবাসা। আপনি নিজেকে আগামী 10 বছর পর কোথায় দেখতে চান? আমি নিজেকে আগামী 10 বছর পর আমার বাসায় দেখতে চাই। বাসায় এখনো যাব, 10 বছর পরও যাব। অবশ্যই, কিন্তু সেটা কি নিজের বাসা বা সেটা বাংলাদেশ নাকি ইউরোপিয়ান কোনো কান্ট্রি? এখন ভাষাটা আমার যেখানেই হবে, আপাতত ঢাকায় আছে, ঢাকায় থাকবো, গ্রামে থাকবো। আপনি খুব ডিপ্লোম্যাটিক আনসার দেন। আপনার সাথে কথা বলতে গিয়ে আমি থতমত খেয়ে যাচ্ছি। যাই হোক, মিরু, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শককে বলবো, দর্শক অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাকে সহ্য করা হয়েছে, ঠিক আছে? সো সবসময় চিল থাকবেন, জীবনটা ক্ষণিকের, যখনই সময় পাবেন মন খারাপ করবেন না, একদম চিল, আনন্দ করবেন, ফুর্তি করবেন, মানুষকে ভালোবাসবেন। ধন্যবাদ মিরু আপনাকে, এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের আয়োজনে আজকে আমাদের সময় দেওয়ার জন্য, আমাদেরকে হাসানোর জন্য। থ্যাংক ইউ, আমি চেষ্টা করেছি আমার কথাগুলো বলার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আবার আসবো নতুন কোনো আয়োজনে, নতুন কোনো অতিথির সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।